তখন নিশীথ রাত্রি, গেলে ঘর হতে, যে পথ চলেনি কভু সে অজানা পথে। যাবার বেলায় কোনো বলিলে না কথা, লইয়া গেলে না কোনো বিদায় বারতা। মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলি, নিশার মতো নীরব ওহে, সবার দিদি এরা এলে। সবার দিদি এরা এলে, আমার কাছে ওগো বার্ধক্য। বুঝতে পারছি জীবনের শেষ প্রান্তের দিকে ধেয়ে চলেছি। এই দীর্ঘ জীবনে অনেক কিছু পেলাম, অনেক কিছু হারালাম, তাই তো রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। লোকে আমাকে নাকি দেখে তাদের জীবনে ধ্রুবতারার বেশি, কিন্তু সত্যি কি আমার ধ্রুবতারার আসন পাওয়া প্রাপ্য? এই যাওয়া আসার মাঝে কি শুধু কতগুলো লেখা, পুরস্কার, সম্পর্কই গুরুত্বপূর্ণ? চিরকালীন খ্যাতি, নাম, ডাক, যশ, এসবের মধ্যে কি জীবন সীমাবদ্ধ? জানি না, সত্যিই জানি না। আচ্ছা, সত্যি কি আমি কেউ হয়ে উঠতে পেরেছি? যদি তাই হয়, তবে এমন হলো কেন? প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। আজ মনে হচ্ছে আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে দুঃখের আঁধার রাত্রির পায়ের চিহ্ন। কিন্তু এ তো নতুন নয়। দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে এবং শুনিয়েছে সে আমায় তার করুণ গান। তবে আজ যেন বেশ উপলব্ধি করতে পারছি সেই কথাগুলো। সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো। না, আজ আর না, থাক সে কথা। বাস্তবের মাটি থেকে আমায় তৈরি করে কল্পনার আসনে বসিয়েছিলে। আমার মতনই কত উমাকে নতুন দিগন্ত দেখিয়েছিলে। আমার না লিখতে পারা খাতার পাতা দিয়ে তুমি আরও কত উমার জীবন গড়েছিলে। ওরা আমার খাতা ছিঁড়তে পেরেছিল, আমার স্বপ্নকে নয়। ইতি, তোমার উমা। কর্তা, তোমার ক্যাশটা তোমার জন্য জীবনটারে শেষ কইরা দিয়াছে কেন জানো? তুমি যে তার জীবনখানা
দুই হাতের তালুর মধ্যে নিয়া সস জলের মতো পড়তে পাইরাছ। আমি তোমার জন্য মরণ রে সইয়াছি বইলা তুমি আমারে অমর কইরা দিলা। ইতি তোমার ছায়া সঙ্গী ক্যাশটা। আমি শুভা বলছি। আমি ভালোই আছি। অবলা মানুষ আর কী বা করতে পারি। ছোটবেলা থেকে অপমানিত হয়ে এসেছি। একজনকে বিয়ে করলাম, সেও কোনোদিনও খুশি হলো না। আপনি বুঝতে পেরেছিলেন যে এতে আমার কোনো দোষ নেই। আপনি যে আমার মতো বোবা মেয়ে মানুষদের কথা চিন্তা করেছিলেন, পুরো পৃথিবীকে জানালেন যে আমরাও মানুষ, এর জন্য আমি আপনার কাছে চিরঋণী থাকলাম। ইতি, শুভা। চিরসখা, যখন সে আমায় বাপের বাড়ি রেখে কলকাতায় গেল আইন পড়তে, তখন আমার মন টেকেনি ঘরে। কেবলই মনে হয়েছে, কেমনে রহি ঘরে, মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গনিয়ে। সেই বিরহকালে যখন মনে পড়ছিল তার কথা, মনে পড়ছিল পুষ্করিণীর ধারে তার প্রথম স্পর্শ, তখন যেন অনুভব করেছিলাম আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। তোমার জন্যই পরাণ সখা জানতে পেরেছিলাম আমার হিয়ার মাঝে লুকিয়েছিল এক অন্য আমি। তাই তো আমাদের দুজনের জীবনে হয় বিরহের সমাপ্তি এবং সুখের সূচনা। চিরসখা, ভালো আছি, ভালো থেকো। ইতি, তোমার পাগলি মৃন্ময়ী। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। First Asian Nobel Prize winner in literature for Songs of Offerings, composed by W.B. Yeats from the original masterpiece Gitanjali. He spent his prize money to build Vishwabharati in 1921, which was later on declared as a central university in 1951. In Vishwabharati, he inspired his student Ananda Somarokon, who later composed the Sri Lankan national anthem Sri Lanka Mata in 1938. Even his death brought a lot of cultural attraction to India. The public auditorium Robindra Bharati provides a venue for dance and music festivals. Several notable museums, including the Salarjung Museum, established in 1951, which has a unique collection of rare pieces, including jade, jewelry, paintings and furniture. Jorasapo Thakurbari, Robindra Bharati Museum, Robindra Bhaban Museum in Shantiniketan, Kalimpong Robindra Museum, and quite a few museums in Bangladesh, which are historical establishments, have been cherishing his memories through the decades. He was introduced to Indian literature or literature in general by his home tutor, who used to visit him every evening to teach him. His daily routine involved the study of Meghnad Bodh Kabbo by Michael Madhusudan Dotto,
which made little Rabindranath grow distant from his works. He started writing from the age of 7 or 8 and went on to publish his first book at the age of 16 in the year 1877 by the pen name Bhanu Singh, which later on went on to become a popular nickname for his fans as Bhanuda. Rabindranath Tagore was very fond of good food. In other words, he was what we would call a foodie today. His extensive travel routine allowed him to savor delectable delicacies from different parts of the world. His favorite dishes included chicken and mutton pie, ham patties, roasted mutton with pineapple, and some kebabs like suti meetha and Hindustani turkey. In 1926, Rabindranath Tagore visited Italy and met Benito Mussolini and was blown away with his political views. Tagore was the first one to credit Mohandas Karamchand Gandhi as Mahatma, and Gandhi gave Tagore the title of Gurudev, which later on turned into the title Kavi Guru. Tagore was also fond of Sir Albert Einstein, who was his friend, and they used to discuss religion, science, and their common interest, music. A documented chart, Note on the Nature of Reality, was the joint effort of Tagore and Albert Einstein. It is believed that Rabindranath Tagore was colorblind when it came to red and green. At age 60, he exhibited his artwork throughout Europe, and in 1881 he gave a speech in Calcutta Medical College about music and harmony and sang a song. On 15 September 1940, Tagore had severe pain in his abdomen in Kalimpong and was soon diagnosed with prostate cancer. He never wanted to return to Kolkata from Shantiniketan, despite knowing that he needed to be operated as soon as possible. Neelratan Sarkar, one of the famous doctors of that time, had warned Tagore that even after the operation, his health would keep on deteriorating. His health worsened and operation was not possible in Shantiniketan. So he was forced to come back to Kolkata, and that was the last time he stepped out of his house in Shantiniketan and walked down its street. Indian Railways arranged a special compartment for him as a gift so that he could travel easily without any trouble on his way back to his hometown, Kolkata. At present, the compartment is still kept in a museum to honor his memory. In June 1941, he wrote an advertisement for a Bansausadi company, and that was the last time his pen touched a paper and magic poured out of his hands. In the beginning of July came his Shesher Kobita, soon to be followed by Baishe Strabon. The maestro may be no more, but the flame he kindled is still alive in our hearts. ঠাকুর বাড়িতে বেশিক্ষণ শবদেহ রাখার রীতি নেই, বিশেষত মধ্যাহ্নে যিনি প্রয়াণ করেছেন বিকেলের মধ্যে তাঁর শেষকৃত্য সম্পন্ন করতেই হবে। সংবাদ সংগ্রহ করতে করতে আমরাও নিমতলা শ্মশানে এসে হাজির। ওপারের দূরের ওই নীল আকাশে অস্তগামী সূর্য শেষ বিদায়ের ক্ষণে পশ্চিম দিগন্ত ছড়িয়ে দিল হোকনিবর্ণ রক্তিম আভা। আর এপারে এই পৃথিবীর বুকে বন্যিমান চিতার লেলিহান অগ্নিশিখায় পঞ্চভূতে বিলীন হলো এক মহপ্রাণের পুত পবিত্র শরীর। রবি গেল অস্তাচলে। ঘড়িতে এখন 12:13। আকাশবাণীর থেকে সরাসরি সম্প্রচার নিমতলা মহাশ্মশান ঘাট। আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আপনাদের সঙ্গে। তারিখ বলছে 7ই অগস্ট 1941।
বাঙালি মন বলছে আজ বিষাদের 22শে শ্রাবণ। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিশে গেল শেষে তোমার দুখানি নয়নে, নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিশে গেল শেষে তোমার দুখানি